নমস্কার বন্ধুরা, আদাব। আজকে আমি মূলত যেটা বর্ণনা করব সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা মেহবুব আবদুল্লাহ, মেহফুজ আবদুল্লাহ, উনি যে বাংলাকে সভ্যতা রাষ্ট্র হিসেবে দেখেছেন, এর অর্থ কি এবং এর অর্থ কতটা গভীর, এবং এই পথে বাংলাদেশ গেলে কোন পথে শেষ অবধি গিয়ে পৌঁছবে। এই কথাটা বোঝার জন্য আগে জাতিরাষ্ট্র এবং সভ্যতা রাষ্ট্রের যে পার্থক্যটা বোঝা দরকার। সভ্যতা রাষ্ট্র কথাটা আসলে 1990-এর দশকে প্রথম আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী লুসিয়ান পাই প্রথম এই কথাটি তুলে ধরেন। সভ্যতা রাষ্ট্র উনি মূলত এটা চীনকে ব্যাখ্যা করতে তুলে ধরেছিলেন। ওনার মূল উদ্দেশ্য ছিল এটা বোঝানো পশ্চিমী দুনিয়াকে যে পশ্চিমী দুনিয়া যে অর্থে এক একটা দেশ হলো জাতিরাষ্ট্র, সে অর্থে চীনকে জাতিরাষ্ট্র ভাবা উচিত নয়। কারণ চীন হলো আসলে সভ্যতা রাষ্ট্র, যার একটা নিজস্ব ডিস্টিংক্ট হিস্ট্রি আছে, যার কিনা নিজস্ব একটা প্রেজেন্ট আছে এবং যার কিনা নিজস্ব একটা ফিউচার থাকবে, যেটা কিনা পশ্চিমের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং পশ্চিম যদি একেবারে যে নিজের ইমেজে চীনকে দেখতে যায় তাহলে সেটা ভুল হবে। এটার প্রথম একটা থিওরি বানায় ইনি, লুসিয়ান পাই। তো লুসিয়ান পাই এই থিওরিটা বানাবার পরে যেটা হয় যে 2008-এর যে বিশ্বমন্দা হয়, যে যে মানে এন্টার যে গ্লোব জুড়ে ফিনান্সিয়াল ক্রাইসিস হয় এবং তারপর চীনের যে উত্থান শুরু হয়, সেই সময় একটি বই লেখেন একজন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী মার্টিন জ্যাকুইস। ওই বইটার নাম হলো হোয়েন চায়না রুলস। সে বইতে উনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেন যে কিভাবে চীন একটি সম্পূর্ণ সভ্যতা রাষ্ট্র এবং তাকে পশ্চিম যদি তার মতো করে জাতিরাষ্ট্র হিসেবে ট্রিট করে তাহলে ভুল হবে। এরপরে আমরা দেখেছি হেনরি কিসিঞ্জার সভ্যতা রাষ্ট্র হিসেবেই চীনকে ব্যাখ্যা করা শুরু করেন এবং তারপর সভ্যতা রাষ্ট্র কথাটা প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ে এবং এরপর আমরা দেখেছি ইন্ডিয়াকে, ইজিপ্টকে, রাশিয়াকে, তুরস্ককে, ইরানকে অনেককেই সভ্যতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার একটা প্রয়াস শুরু হয়। যদিও এটা লুসিয়ান পাই অথবা মার্টিন জ্যাকুইস কিন্তু কেবলমাত্র যে চীনকে ব্যাখ্যা করতে ব্যবহার করেছেন এবং হলো গিয়ে হেনরি কিসিঞ্জারও সেটাই বলা যায়, মূলত চীনকে ব্যাখ্যা করতে এটা উনি ব্যবহার করেছেন। এবার খুব সত্যি কথা বলতে যে এই সভ্যতা রাষ্ট্র বলতে কি বোঝায় এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে যে জাতিরাষ্ট্র আসলে কাকে বলে। জাতিরাষ্ট্র আসলে যেভাবে গড়ে উঠেছে পশ্চিমী দুনিয়াতে, মূলত পশ্চিম ইউরোপ এবং তারপরে যেটা হয়েছে তার এক্সটেনশনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াতে, নিউজিল্যান্ডে, সেটা অনেকটা এরকম কিছুকে বোঝায় যে আফটার দ্য এন্ড অফ দ্য 30 years অফ ওয়ার, 30 বর্ষব্যাপী যুদ্ধের শেষে যখন কিনা যে আপনার ওয়েস্টফালিয়ান ট্রিটি হয়, সেই ওয়েস্টফালিয়ান ট্রিটির মধ্য দিয়ে একদিকে প্রোটেস্ট্যান্ট যে নেদারল্যান্ড স্বীকৃতি পায়, আর একদিকে প্রোটেস্ট্যান্ট রাশিয়ান যে স্টেট ছিল সেগুলো স্বীকৃতি পায় এবং ফ্রান্সও নিজের একটা জায়গা কিন্তু ক্যাথলিক স্টেট হিসেবে আলাদা করে আপনার হোলি রোমান এম্পায়ারের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে নিজেকে ঠিক মতো করে এস্টাবলিশ করতে সক্ষম হয়। এবং এর ফলে আমরা দেখেছি হোলি রোমান এম্পায়ার মানে মূলত তৎকালীন ইউরোপে অর্থাৎ সপ্তদশ শতকে এবং তার আগেও ষোড়শ শতকে স্পেন এবং অস্ট্রিয়া জুড়ে একটি বিশাল সাম্রাজ্য ছিল, যার কিনা ট্রিমেন্ডাস হোল্ড এই জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্সে বহু অঞ্চলে ছিল। তো এই সাম্রাজ্যটিকে হারিয়েই মূলত এই ন্যাশন স্টেটের যে উদ্ভব শুরু হয়, যেখানে কিনা মানে মোটামুটি এমন সমস্ত দেশ বা রাষ্ট্রের সূচনা হয় যার কিনা ভাষা এবং ধর্ম মোটামুটি এক। এর একটা কারণ হলো যে বহু ক্যাথলিক ডমিনেটেড অঞ্চল থেকে প্রোটেস্ট্যান্টদের বের করে দেওয়া হয় এবং তারা রিফিউজি হয়ে অন্যান্য যে প্রোটেস্ট্যান্ট ডমিনেটেড যে দেশগুলোতে চলে যায়। আবার বহু প্রোটেস্ট্যান্ট ডমিনেটেড অঞ্চল থেকে ক্যাথলিকদের মেরে বার করে দেওয়া হয়, যারা কিনা রিফিউজি হয়ে ক্যাথলিক ডমিনেটেড অঞ্চলে চলে যায়। ফলে ইউরোপে একটা একভাষী একধার্মিক রাষ্ট্র
কতগুলো তৈরি হয়। এবার এই একভাষী একধার্মিক রাষ্ট্র অথবা দেশ পশ্চিম ইউরোপে তৈরি হওয়ার জন্য সেখানে যেহেতু ভাষা অথবা ধর্ম নিয়ে আর কোনো দ্বন্দ্ব সে অর্থে একটা দেশের অভ্যন্তরে ছিল না, সেই জন্যে খুব স্বাভাবিকভাবেই সেই সব অঞ্চলে ক্লাস অথবা শ্রেণীকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব সেটা হওয়া অনেক বেশি সুবিধাজনক হয়ে ওঠে। এবং শুধু তাই নয়, এই দ্বন্দ্বগুলোর মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে সেখানে কিনা যে ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, তারপর যে শ্রেণী সংগ্রাম, এই সমস্ত কথাগুলো আস্তে আস্তে উঠতে শুরু করে। এবং দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা পশ্চিম দুনিয়া গোটা দুনিয়ার সামনে আলটিমেটলি তুলে ধরে, সেটা হলো যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, আর একটা হলো যে পেমেন্ট অ্যাকর্ডিং টু মেরিট অথবা পেমেন্ট অ্যাকর্ডিং টু এবিলিটি। এই দুটো জিনিস কিন্তু গোটা বিশ্বের সামনে এই জন্যে আসতে পারে, তার কারণ ওই যে ওয়েস্টফিলিয়ান ট্রিটির মাধ্যমে জাতি রাষ্ট্র গড়ে ওঠা শুরু হয়। তার মানে হোমোজিনিয়াস নেশন স্টেট, যেখানে খুব স্বাভাবিকভাবেই ধর্ম বা ভাষাকে নিয়ে আর কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না। সেখানে বিভিন্ন ধরনের যে ট্রাইব ছিল না, যে ট্রাইবগুলো কিনা রাষ্ট্রকে তার সংখ্যার জোরে প্রভাবিত করবে, সেখানে মোটামুটি একটাই জাতি ছিল। এবং সেখানে মূল দ্বন্দ্বের বিষয়টা সেই জন্য কিন্তু হয়ে দাঁড়ায় শ্রেণী বা ক্লাস। এবং সেখান থেকেই প্রশ্ন আসে যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের। এবার যে প্রসঙ্গে মানে আমরা আসব সেটা হলো এই লুসিয়ান পাই অথবা আপনার যে মার্টিন জ্যাকুইস, এরা যেটা বোঝাবার চেষ্টা করে, এবং হেনরি কিসিঞ্জারও বারবার বিভিন্ন সময় তার আর্গুমেন্টে যেটা বোঝাবার চেষ্টা করেছেন, সেটা হলো চীনের যে গড়ে ওঠাটা এরকম হয়নি। চীনের যে ইতিহাসে কখনো সেখানে কোনো ধরনের হোলি রোমান এম্পায়ার ছিল না। এবং হোলি রোমান এম্পায়ার ছিল না মানে যে পোপ এবং যে রাজার যে দ্বন্দ্ব যেমন পশ্চিম ইউরোপে ছিল, চীনে কখনোই সেরকম ধরনের কোনো দ্বন্দ্ব ক্রিয়াশীল ছিল না। রাজা সবসময় একটা একচ্ছত্র আধিপত্য সমাজের ওপর তার ছিল, যতদিন না সেখানে কোনো ক্রাইসিস তৈরি হয়। যেমন ইকোনমিক ক্রাইসিস হতে পারে, সেটা কোনো একটা বন্যা হতে পারে, খরা হতে পারে, যুদ্ধ হতে পারে, কোনো একটা মহামারী হতে পারে। এই সমস্ত যে জিনিসগুলোর জন্য যেটা হতো যে যখন এই সমস্ত ক্রাইসিস গড়ে উঠতো, তখন কিন্তু চীনের রাজার যে শাসনকে মানে শাসনের বিরুদ্ধে কথা বলাটা তখন কিন্তু অন্যতম দায়িত্ব হয়ে যেত কিনা যে জনগণের। তার মানে হলো যে জনগণের দায়িত্ব রাজা বিরোধিতা করা যখন কিনা সেখানে ক্রাইসিস হবে। এছাড়া রাজা সেখানে একবদ্ধীয়, সেখানে কিন্তু যে রিলিজিয়ানের থেকে রাজার কোনো থ্রেট ছিল না তার অথরিটির ওপর, যেটা কিনা পশ্চিম ইউরোপে ছিল। ফলে চীনের যে গড়ে ওঠা সেটা সম্পূর্ণ আলাদা পশ্চিম ইউরোপের থেকে। এবং এটা ছিল বলে একমাত্র ক্রাইসিসের সময় এটা ধরে নেওয়া হতো যে রাজার কাছে স্বর্গের যে ম্যান্ডেট আছে, যেটা কিনা যে ম্যান্ডেট অফ দ্য হেভেন বলা হয়, সেটা চলে গেছে। কারণ ম্যান্ডেট অফ দ্য হেভেন চলে গেলেই কেবলমাত্র একটি রাজত্বে ক্রাইসিস আসে। সুতরাং সেটা অতএব যখন ক্রাইসিস আসে সে সেটা প্রমাণ করে যে ম্যান্ডেট অফ দ্য হেভেন নেই রাজার, এবং সে রাজাকে চ্যালেঞ্জ করাটা ঠিক আছে, সেটা অসুবিধা নেই কোনো। এবং তারপর সেই রাজ পরিবারকে হটিয়ে অন্য কোনো রাজ পরিবারকে বসানো, যাকে কিনা মানুষ মনে করবে যে এ কিনা যে যোগ্য, এবং সে যদি ক্রাইসিস থেকে বের করে আনতে পারে তাহলে ওর আন্ডারে এখন থেকে সাম্রাজ্য চলতে শুরু করবে। এইটার জন্য এই লুসিয়ান পাই অথবা মার্টিন জ্যাকুইস অথবা হেনরি কিসিঞ্জারের বর্ণনা এটাই যে চিং ডাইনেস্টি যখন কিনা ওপিয়াম যুদ্ধের পরে, আফিম যুদ্ধের পরে বিভিন্ন ধরনের ইউরোপিয়ান শক্তি এবং জাপানের ট্রিমেন্ডাস আঘাতে পুরো জর্জরিত হয়ে পড়ে, একটা প্রচণ্ড ক্রাইসিস তৈরি হয় চীনের সমাজে। তখন চীনের সমাজ স্বাভাবিকভাবেই কমিউনিস্ট পার্টিকে মনে করে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আমার এখন কাজ হলো এই যে ডাইনেস্টি একে ছুঁড়ে ফেলে দেওয়া। এই ডাইনেস্টি প্রথমে চিং ডাইনেস্টি ছিল, তাকে হটিয়ে দেওয়া হয় দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বসে। সেই গণতান্ত্রিক সরকারও ঠিকমতো সামলাতে পারেনি, এবং সেই জন্য মানুষ কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সেই গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়ে কমিউনিস্ট পার্টিকে পাওয়ারে এনেছে। সুতরাং চীনের ইতিহাসে কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি যে ম্যান্ডেটটা পায় সেটা কিন্তু সেইভাবে পায়। সেটা কিন্তু সে একেবারে টিপিক্যালি যে
অর্থাৎ কিনা যে পশ্চিমের যে জাতিরাষ্ট্র গড়ে ওঠা এবং জাতিরাষ্ট্রের মধ্যে যে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের যে ধারণা তৈরি হওয়া, যেহেতু একটা হোমোজিনিয়াস নেশন স্টেট এবং সেই হোমোজিনিটি আছে বলে ক্লাস ওয়ার এবং সেইখান থেকে তৈরি হওয়া কোনো জিনিস এটা নয়, বরং এটার যে বুনিয়াদ সম্পূর্ণ আলাদা। এটার বুনিয়াদটা হলো যে তার যে নিজস্ব যে সাইকি রয়েছে, চীনের যে নিজস্ব ইতিহাস আছে, সেই ইতিহাসেরই মধ্যে যে চিং ডাইনেস্টি এবং তারপর ইলেক্টেড গভর্নমেন্টও এক ধরনের ক্রাইসিসে রয়ে গেছিল, যে ক্রাইসিস থেকে সে বের করতে পারেনি। ফলে মানুষ ধরে নিয়েছিল যে তার কাছে ম্যান্ডেট নেই, তার কারণ সে ক্রাইসিস সলভ করতে পারছে না। তারপর সে কমিউনিস্ট পার্টিকে পাওয়ার এনে এবং কমিউনিস্ট পার্টি ক্রাইসিসকে সলভ করে, চীনকে মডার্নাইজ করে, এবং সেই জন্য আমরা ধরেই নিতে পারি যে চীনের কমিউনিস্ট পার্টি যতদিন না ভয়ঙ্কর কোনো ক্রাইসিসে পড়বে চীন, ততদিন অবধি চীনের কমিউনিস্ট পার্টির কাছে এই ম্যান্ডেটটা থাকবে মানুষের দেওয়া। কারণ সেখানে প্রতি 5 বছর অন্তর অন্তর করে যে ম্যান্ডেট চেঞ্জ করতে হবে এরকম কথা নয়। একটা ক্রাইসিসের মধ্য দিয়ে একটি মানে কোনো একটি শাসক শ্রেণী অথবা শাসক শক্তিকে হটিয়ে সেখানে আরেকটা কোনো শাসক শক্তিকে নিয়ে আনা হয় এবং তাকেই রাজত্ব করতে দেওয়া হয় যতদিন না কোনো ধরনের ক্রাইসিস আসছে। এবং সেই জন্যে চীনকে কখনোই, চীনের কমিউনিস্ট পার্টির শাসনকে একটা জাতিরাষ্ট্রে, পশ্চিমী জাতিরাষ্ট্রে যেভাবে একটি পার্টির শাসন যেভাবে দেখা হয় সেভাবে তাকে দেখা ঠিক নয়। এর সঙ্গে সবাই সহমত নয় এবং এমনকি চাইনিজ কমিউনিস্ট পার্টি এভাবে নিজেরটা ব্যাখ্যা করে বলে শোনা যায়নি। কিন্তু সিভিলাইজেশন স্টেট ধরে নেওয়া যেতে পারে পশ্চিমের যে লবিটা কিনা চীনপন্থী, যে লবিটা মনে করে হ্যাঁ গ্লোবালাইজেশনের স্বার্থে, আমাদের কোম্পানির প্রফিটের স্বার্থে চীনকে ফ্রিলি চীনের গ্রোথ হতে দেওয়া উচিত, চীনের কন্টেনমেন্ট করা উচিত না, যে শক্তিশালী পশ্চিমী দুনিয়ার মধ্যে একটা লবি আছে যাকে একসময় হেনরি কিসিঞ্জার যতদিন বেঁচে ছিলেন যেটাকে রিপ্রেজেন্ট করতেন, এখনো বহু মানুষ আছে, বহু কোম্পানি আছে, বহু সিইও আছে যারা মনে করে যে চীনকে চীনের যে গ্রোথ তাকে আঘাত করা উচিত না, তাহলে গোটা বিশ্বজুড়ে আমাদের প্রফিট হ্রাস পাবে। এই এদের জন্য এটা একটা উপযোগী একটা তত্ত্ব যার মাধ্যমে সে কিনা চীনকে অ্যাকসেপ্ট করতে পারে। কারণ চীন একটা মার্কসিস্ট লেনিনিস্ট স্টেট, একটা অ্যান্টি ক্যাপিটালিস্ট স্টেট। চাইনিজ কমিউনিস্ট পার্টির আসল লক্ষ্য হলো ক্যাপিটালিস্টদের অ্যানিহিলেট করা বা ক্যাপিটালিজমকে অ্যানিহিলেট করা, ক্যাপিটালিস্টদের শাসন থেকে সরানো গোটা বিশ্ব জুড়ে। এটা হলে ঠিক জিনিসটা যে জুৎসই হয় না, অ্যালায়েন্সটাকে ঠিক মতো করে যে জাস্টিফাই করা যায় না, এটাকে জাস্টিফাই করতেই বলা যায় এই সিভিলাইজেশন স্টেট কনসেপ্টটা আনা হয়েছে। এছাড়াও সিভিলাইজেশন স্টেটের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো, যেমন একটা জায়গা হলো কিনা যে ম্যান্ডেটের জায়গা, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো কিভাবে একটা সমাজ চলবে। যেমন ধরা যাক আমরা বলতে পারি আব্রাহামিক যে রিলিজিয়ানে আমরা জানি যে আদম হলো সমগ্র জাতির সমগ্র মানব জাতির পিতা, সেরকমই হিন্দু রিলিজিয়ানেও কিন্তু বলা হচ্ছে যে মনু হলো সমগ্র মানুষের পিতা। এবার যখন স্বাভাবিকভাবে হিন্দু রিলিজিয়ান অথবা কোনো আব্রাহামিক রিলিজিয়ান মুখোমুখি হচ্ছে, তাদের মধ্যে একটা দ্বন্দ্বের জায়গা আছে যে কে সমগ্র মানব জাতির পিতা। একজন বলবে মনু, আরেকজন বলবে হলো গিয়ে আদম। কিন্তু চীনাদের কিন্তু এই সমস্যাটা নেই, তার কারণ চীনারা মনে করে যে চীনা জাতির কেউ একজন মূলত যে হোতা আছে, অর্থাৎ যে চীনা জাতির কোনো আদি পিতা আছে, অন্য জাতির আদি পিতা থাকতে পারে। অর্থাৎ এই জায়গা থেকে সে অনেক বেশি অন্য সিভিলাইজেশনকে অ্যাকসেপ্ট করার একটা জায়গা সে তৈরি করে। তার মধ্যে এক ধরনের পলিজেনিজম আছে, অর্থাৎ তার যে জেনেসিস, মানুষ কোথা থেকে তৈরি হয়, সে মনে করে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি হতে পারে। আর যে ধর্মীয় বোধ সেটা কখনো শেখায় না তাকে যে একভাবেই সেটা তৈরি হতে হবে। সুতরাং সে অন্য সিভিলাইজেশনের সঙ্গে খুব বেশি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে না, এটাই বলতে চাওয়া হয়েছে। এছাড়াও এটা ধরে নেওয়া হয় যে চীনারা বাই নেচার, তার মনে করে আমরা আলাদা, অন্যরা আলাদা, সুতরাং আমাদের সিস্টেমটা আলাদা হবে, অন্যদের সিস্টেমটা আলাদা হবে। এই ধারণাটাও সেখান থেকে গড়ে উঠেছে বলেই মনে করা হয়। এবার এটা হলো যে চীনের ক্ষেত্রে তাহলে আমরা বুঝতে পারছি যে মূলত যে ইলেকটোরাল ম্যান্ডেট এবং কিভাবে একটি যে চীন চিন্তা করবে, অন্য সিভিলাইজেশনকে দেখবে বা অন্য দেশগুলোকে দেখবে, সেটা ব্যাখ্যা করতে সিভিলাইজেশন স্টেট তত্ত্বটা নিয়ে আনা হয়। এবার যখন আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আবদুল্লাহ এই সিভিলাইজেশন স্টেট তত্ত্বটা বাংলায় ব্যবহার করছে এবং সে ডিস্টিংক্টলি বলছে এখানে দুটো সিভিলাইজেশন স্টেটের একটা দ্বন্দ্ব রয়েছে,
একটা বাংলাদেশ জাতীয়তাবাদ আর একটা হলো বাঙালি জাতীয়তাবাদ, তখন বুঝতে হবে যে সেও কিন্তু তাহলে বাংলাদেশকে ঠিক জাতি রাষ্ট্র হিসেবে দেখতে রাজি নয়। সে কিন্তু বাংলাদেশকে একটা সভ্যতা রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে, এবং সভ্যতা রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে মানে হলো সে পশ্চিমের যে গড়ে ওঠা এবং পশ্চিমের ইমেজে বাংলাদেশকে সে কিন্তু যে দেখতে রাজি নয়। সে পশ্চিমের ইমেজের বাইরে গিয়ে বাংলার যে নিজস্ব ইতিহাস বর্তমান তার বেসিসে সে কিন্তু, মানে বাংলার ইতিহাসের বেসিসে সে বাংলাদেশের বর্তমানকে দেখতে চায়, এবং বাংলাদেশের বর্তমানের বেসিসে সে বাংলাদেশের যে ভবিষ্যৎকে নির্ণয় করতে চায়। সে কিন্তু পশ্চিমের ইমেজে বাংলাদেশকে আঁকতে চায় না। এটা খুব গুরুত্বপূর্ণ। এবারে এই ক্ষেত্রে উনি আরো একটা কথা বলেছেন এটার সঙ্গে জড়িতই, যেটা সেটা হলো যে দেয়ার আর লট অফ ইসলামস, অনেক অনেক ধরনের ইসলাম আছে, এবং তার মধ্যে বাংলার নিজস্ব ইসলামটাকে গোটা ইসলামিক দুনিয়ার সামনে তুলে ধরতে হবে। তার মানে হলো উনি মনে করেন যে বাংলার ইসলাম গড়ে ওঠাটাও হলো যে বাংলা সভ্যতা রাষ্ট্রের অধীনে থাকা একটা বিষয়, অর্থাৎ বাংলার কোনো নিজস্ব ইসলাম আছে, সেই সেই ইসলামের সঙ্গে অন্য আরেক দেশের কোনো ইসলাম সেটা কিন্তু যে নাও মিলতে পারে। এবং উনি যখন বাংলা সভ্যতা রাষ্ট্রের কথা বলেন, বাংলা সভ্যতার কথা বলেন, স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আর শুধুমাত্র বাংলাদেশে থাকে না। আজের যে বাংলাদেশ সেটা কিন্তু পশ্চিমবাংলা, তারপর বিহারের যে দ্বারভাঙা জেলা পর্যন্ত চলে যায়। তার কারণ মনে রাখা দরকার, দ্বারভাঙা শব্দটা কিন্তু দ্বার বঙ্গ থেকে এসেছে, তার মানে হলো ডোর অফ বেঙ্গল, মানে বঙ্গের যে দুয়ার। তো সেই দ্বারভাঙা থেকে শুরু করে একেবারে আরাকান অব্দি চলে যায়। তার মানে মাহফুজ আবদুল্লাহর যে সিভিলাইজেশন স্টেট হিসেবে বাংলাকে দেখার প্রচেষ্টা, এর মধ্য দিয়ে সে কিন্তু স্বাভাবিকভাবেই আরাকান, ওইদিকে পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ, আবার এদিকে আসামের কিছু অংশের ওপর সে কিন্তু এক ধরনের যে ক্লেইম জন্ম নেয় আপনা আপনি, যখন সে বাংলাদেশকে সভ্যতা রাষ্ট্র হিসেবে দেখার চেষ্টা করে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আসলে বাঙালি জাতীয়তাবাদ যেটা তৈরি হয়েছিল সেটা মূলত বাঙালি হিন্দু এর হাতে মূলত তৈরি হয়েছিল ঊনবিংশ শতকে। যদিও সেটা প্রথম দিকে বাঙালি জাতীয়তাবাদী ছিল, কিন্তু পরে আমরা দেখেছি যে তার মধ্যে নানাভাবে যে ভারতীয় জাতীয়তাবাদ ফিউজড হয়ে যায়। অর্থাৎ যদি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখি আমরা মনে করব যে সেটা বাঙালি জাতীয়তাবাদ, যদি আমরা প্রফুল্লচন্দ্র রায়কে দেখি আমাদের মনে হবে যে বাঙালিকে একটা আলাদা জাতি এবং তাকে একটা সোভারেন জাতি হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আমরা যদি তারপরে চিত্তরঞ্জন দাসকে দেখি আমরা একই জিনিস দেখতে পাবো। সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা পড়ি, আমরা একই জিনিস দেখতে পারবো যে বাংলাকে কিন্তু একটা সোভারেন এন্টিটি হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে আমরা দেখব যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ এবং সুভাষ বসু হয়ে সেটা কিন্তু আর বাংলাকে সোভারেন এন্টিটি দেখা হচ্ছে না, সেটা দেখা হচ্ছে আস্তে আস্তে যে ভারতের একটা অঙ্গ হিসেবে, এবং এর ফলে বাংলা তার সোভারেনিটি হারাচ্ছে এই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষ বসুর যে অত্যায়নের মধ্য দিয়ে। এবারে বর্তমানে বাংলাদেশে যে বাঙালি জাতীয়তাবাদের আমদানি আমরা দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখি যে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এবং এই কারণেই আমরা বলতে পারি যে এই বাঙালি জাতীয়তাবাদটা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশিদের কাছে যে ভারতের একটা টুল বাংলাদেশকে যে লেস সোভারেন বানাতে অথবা বাংলাদেশের সোভারেনিটি কেড়ে নিতে। এবার তার বিরুদ্ধে বাংলাদেশিরা হয়তো একটা তত্ত্ব তৈরি করেছে, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এবার সে বাংলাদেশি জাতীয়তাবাদটা কিন্তু অনেক বেশি যে ডিফেন্সিভ, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ যদি ভারতের বাংলাদেশকে খেয়ে নেওয়ার একটা টুল হয়, বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সেই টুলটার সঙ্গে যে লড়াই করা, নিজেকে রক্ষা করতে, নিজেকে ডিফেন্স করতে। কিন্তু মাহফুজ আবদুল্লাহ যেভাবে দেখছেন যে বাংলা সভ্যতা রাষ্ট্রের কথা বলছে, তাহলে কিন্তু বাংলাদেশ এবার কিন্তু যে নিজেকে যে ডিফেন্ড করছে ফ্রম ইন্ডিয়া তা নয়, সে কিন্তু সরাসরি ইন্ডিয়ার সঙ্গে সংঘাতে যাচ্ছে টু লে ক্লেইম অন দ্য বেঙ্গল সিভিলাইজেশন, অর্থাৎ বাংলা সভ্যতার ওপর সে তার ক্লেইম দিতে সে সরাসরিভাবে অগ্রসর হচ্ছে। আর যে বাংলা সভ্যতা রাষ্ট্রতত্ত্ব, এইটাই হলো আমি মনে করি বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাংলা সভ্যতা রাষ্ট্রের মধ্যে বেসিক পার্থক্য। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ যদি হয়ে দাঁড়ায় ইন্ডিয়ার একটা কলোনিয়াল টুল,
তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদ যদি হয়ে দাঁড়ায় এই কলোনিয়াল টুলের এগেনস্টে একটা ডিফেন্স, সেখানে মাহফুজ আবদুল্লার যে বাংলা সভ্যতা রাষ্ট্র কিন্তু হলো ঠিক যে ডিফেন্স নয়, সেটা হলো ইন্ডিয়ার এগেনস্টে একটা অফেন্স। অর্থাৎ সে মনে করছে ইট ইজ টাইম টু হ্যাভ আওয়ার আর্টস ব্যাক। অর্থাৎ বহুদিন আগে কিনা যে মৌলানা ভাসানী যেটা বলেছিল সেটারই একটা তত্ত্বায়ন হয়তো এটার মধ্য দিয়ে হয়েছে। এবং এটা হওয়ার একটা বেসিক কারণ আমি মনে করি অনেক গভীর, সেটা হলো যে বর্তমানে বাঙালি জাতীয়তাবাদের যে ক্ষয়িষ্ণুতা। কারণ পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু মোটামুটি একটি ক্ষয়িষ্ণু জাতি। আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে একদিকে হিন্দিভাষীর, অন্যদিকে মুসলিমদের এখানে পপুলেশন শেয়ারটা বাড়ছে, বাঙালি হিন্দুদের কমছে, এবং ফলে বাংলা জাতীয়তাবাদ খুবই যে দুর্বল হয়ে পড়েছে। রবীন্দ্রনাথ সত্যি বলতে কোথাও আর বাজেও না সে অর্থে, খুব সিলেক্টেড কিছু জায়গা ছাড়া, এবং মূলত সেগুলো শো অফ করতে। তো এই জন্যে বাঙালি জাতীয়তাবাদ খুব বেশি শক্তি আর বাংলাদেশেও শো করতে পারছে না। পশ্চিমবঙ্গেই যদি বাঙালি হিন্দুদের মধ্যেই তার গ্রহণযোগ্যতা কমে যায়, তাহলে তার গ্রহণযোগ্যতা কি করে বাংলাদেশে থাকবে? সুতরাং এখন হয়তো বাংলাদেশের ছাত্র সমাজ মনে করছে যে এখন হয়তো সময় হয়েছে অফেন্সে যাওয়ার, এবং সেই জন্যই হয়তো বাংলা সভ্যতা রাষ্ট্র তত্ত্বটা শুরু হয়েছে। এবার বাংলা সভ্যতা রাষ্ট্র যে অর্থে চীনকে মানে চীনের সভ্যতা রাষ্ট্র হিসেবে কথাটা বলা হয়েছিল, তো সেখানে যে যে কমিউনিস্ট পার্টির যে ম্যান্ডেট প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং চীনের যে একটা উত্থান হয়েছে এর ফলে সে বাকি বিশ্বকে কিভাবে দেখবে সেটারও একটা ধারণা এর মধ্য দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু বাংলা সভ্যতা রাষ্ট্র বলতে ঠিক কোন কোন স্পেসিফিক জায়গাগুলোতে সে পশ্চিমী যে জাতি রাষ্ট্র থেকে আলাদা হিসেবে নিজেকে দেখতে চাইবে সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। সেটা অবশ্য এখনো অবধি আমি মাহফুজ আবদুল্লার কোনো লেখা বা লেকচারে আর কোনো যে বর্ণনা আমি পাইনি। আমি আশা করব আগামী দিনে সেটা পাওয়া যাবে। ধন্যবাদ।